রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে নতুন এক অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। আপনারা অনেকেই হয়তো শুনেছেন। আজ রাষ্ট্রপতিকে নিয়ে ভয়ঙ্কর তাণ্ডব চলছে রাজপথের মধ্যে, এবং এখানে দেখুন কিভাবে গণদুলাই দেওয়া হচ্ছে। সবকিছু দেখতে পারবেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতিকে নিষিদ্ধ করলো যে শহীদ মিনারে যাওয়ার জন্য। দর্শক শ্রোতা, এতে কি হইল যে ডোনাল্ড ট্রাম্প কেঁপে গেল যে বাংলাদেশে অচিরেই একটা কিছু হতে যাচ্ছে। দর্শক শ্রোতা, আজকের যে ভিডিওটা গুরুত্ব সহকারে আপনারা দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থেকে নিত্য নতুন ভিডিও দেখবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। বাংলাদেশের প্রতি এত কূপ কেন হয়েছে আমেরিকা? তো দর্শক চলুন আপনাদেরকে নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাই। তো দেখা যাক ভিডিওটা। এদিকে আবারও রাষ্ট্রপতিকে নিয়ে উত্তাল বাংলাদেশ। দেশের প্রতিটা জনগণ ভয়ঙ্কর রূপ নিয়েছে। ঢাকা অচল, রাজপথ দখল নেয়। অন্যদিকে ভয়ঙ্কর রূপে কেঁপেছে ডোনাল্ড ট্রাম্প। এবার বাংলাদেশকে সরাসরি হুমকি দিচ্ছে, খুব শীঘ্রই ক্ষমতার পট পরিবর্তন হবে। একটু বিলম্বিত হলেও খেলাটা মনে হচ্ছে যে জমে গিয়েছে। খেলাটা জমে যাওয়ার একটি ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এই খেলাটা চাচ্ছিলাম, কেননা এই খেলাটা ছাড়া ওই জানোয়ার গ্রুপকে দমন করা যাবে না। জানোয়ার গ্রুপরা বিভিন্ন নামে, বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন সাইনবোর্ডে এখন দেশের বিভিন্ন জায়গায় এরকম বড় মানসিকতা বুঝছেন, ওই ট্রাম্প জিরো নাই, ওই আপনার জো বাইডেনেরও ছিল না, কারোই থাকবে না। এখন তাদের কথা উঠতে পারে, এরকম কথা উঠতেছে। ডক্টর ইউনূস স্যার কি ক্ষমতার লোভী? উনি কি এই যে নতুন দল করতেছে, এইসব ভেজাল গুলা তিনি দেখতেছে না? এই যে মানুষ তো এক ঢেলে দুই পাখি মারে, এইরকম কথা শুনেছে, তাই না? আর ডক্টর ইউনূস এক ঢেলে তিন পাখি মেরেছে। তো ডক্টর ইউনূস সরকার যা করলো, পৃথিবীর বর্তমান প্রেক্ষাপটে ক্ষমতাধর এমন কোনো ব্যক্তি নাই যে এই কাজগুলো করতে পারে। এবার বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প। দীর্ঘদিন ধরে একটি চর্চিত বিষয় যে বাংলাদেশের সরকার পরিবর্তন, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পরিবর্তনে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা আছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে আপনার 21-এর প্রথম প্রহরে আপনার শহীদ মিনারে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে তারা কারা যারা আপনার রাষ্ট্রপতিকে আপনার শহীদ মিনারে না যাওয়ার জন্য আপনার আহ্বান জানায়, জন্য ওনাকে শাস্তি হিসেবে ওনাকে সেখানে না যাওয়ার একটি পরামর্শ তারা দিয়েছে। বা বাংলাদেশে খুব তাড়াতাড়ি রাজনৈতিক পট পরিবর্তন হতে পারে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে নতুন এক অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন, তারা মোটামুটি জানিয়ে দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু 21শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে যেন না যান, শহীদদের উদ্দেশ্যে যেন তিনি শ্রদ্ধা না জানান। এবং এই যে বিপ্লবী ছাত্র পরিষদ নামে এই সংগঠনটিকে কারা সামনে এনেছে তাও আমরা অনুমান করতে পারি। বিষয়টি হচ্ছে যে বর্তমান সরকারের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র চলছে, এটা সত্য কথা। এবং বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে যে অস্থির পরিবেশের সৃষ্টি করা হচ্ছে, সবকিছুর পেছনে আওয়ামী লীগের দায় খুঁজে পাওয়ার অথবা আওয়ামী লীগ জড়িত আছে কিনা সেই গন্ধ খুঁজে পাওয়ার একটি চেষ্টা অনেকেই খুঁজতে পারেন, থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু সবকিছুতেই আওয়ামী লীগকে জড়িত করার একটা চেষ্টা, এটি এখন হাস্যকর অবস্থায় পরিণত হয়েছে। বিপ্লবী ছাত্র পরিষদ যেটি বলছে যে জুলাই অভ্যুত্থানের গণহত্যা চলাকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে নীরবতা পালন করেছেন, জুলাই আগস্ট আন্দোলনে যে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, এবং এই পুরো সময়টা জুড়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু নীরব ছিলেন, চুপচাপ ছিলেন। এবং যেহেতু একে একে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেছেন, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, এমপিরা পালিয়ে গেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকবেন কেন? এগুলো তো পুরনো কথা। আচ্ছা, সে বিষয়ে আসছি। রাষ্ট্রপতি তো, এই রাষ্ট্রপতির বিষয়ে আমার নিজেরও রিজার্ভেশন আছে। আমি নিজেও শাহাবুদ্দিন চুপ্পুকে কখনো রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে চাইনি, সেগুলো ভিন্ন কথা, অনেক আগে এগুলো আলোচনা হয়েছে। কিন্তু আছেন তো তিনি, রাষ্ট্রীয় বিভিন্ন আচারটাকে পালন করতে হয় আমাদের সাংবিধানিক বিধিবিধানের মধ্যে থেকে, এবং খুব গুরুত্বপূর্ণ অনেক বিলে স্বাক্ষর করতে হয়। যেমন আমি যদি বলি যে প্রধান বিচারপতিকে যে তিনি নিয়োগ দিলেন, বর্তমান প্রধান বিচারপতি, এটি কেউ অস্বীকার করতে পারবে? তখন তো আমরা সব মেনে নিয়েছি। এই বিপ্লবী ছাত্ররা বা এই বৈষম্য বিরোধী ছাত্ররা তারা তো মেনে নিয়েছে। সবচেয়ে বড় কথা, জামাত ইসলামে যাবে না কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে, যাইতো তারা, একটা সময় যেত না। এবং আমরা যুদ্ধাপরাধী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কিংবা মতিউর রহমান নিজামী
তারাও তো মন্ত্রী হয়েছেন বিএনপি জামাত জোট সরকারের সবাই, হ্যাঁ গেছেন না? গেছেন তো, মন্ত্রী হিসেবে যেতে হয়। তখন অনেক আপত্তি করেছিলেন, কিন্তু যদি অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেই পরিস্থিতি সৃষ্টির একটা অপচেষ্টা রয়েছে বলে মনে করি, তাহলে আমরা কি বলবো, এই সরকারের বিরুদ্ধে আসলে ষড়যন্ত্র কারা করছে, অস্থিরতা সৃষ্টি কারা করছে, সেটি যেমন একটি বড় প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, বিপ্লবী ছাত্র পরিষদ বলেছে যে শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমা চাইতে হবে, বা এখন তিনি বহাল আছেন কিনা, এই ধরনের কিছু কথা। আচ্ছা, জামাতের বিষয়ে তারা কি বলতে পারবে যে ৭১ জামাতের যে বিতর্কিত ভূমিকা ছিল সে বিষয়ে তাদেরকে ক্ষমা চাইতে হবে, নচেত তাদেরকেও শহীদ মিনারে যেতে পারবে না? শহীদ মিনার তো আমার প্রচন্ড আবেগের জায়গা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার দুর্নীতি কিংবা নিরাপত্তা পালন করা মানসতার বিষয়, আমি এটির সঙ্গে জুলাই অভ্যুত্থান কিংবা জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে কোনো অবস্থাতেই কখনোই তো ৭১কে মিলাতে পারি না, মিলানোর প্রশ্নই ওঠে না। সেই দুঃসাহস কারোর থাকা ঠিক নয়, কিন্তু সেই দুঃসাহসটা আমরা দেখছি। তো এই যে বিপ্লবী ছাত্ররা, তারা কি আজ অবধি কোনো জায়গায় বলেছে যে যুদ্ধাপরাধের বিচার চাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, কিংবা জামাতকে ক্ষমা চাইতে হবে, নইলে তারা রাজনীতি করতে পারবে না? কদিন আগে জামাতের আমির ডক্টর শফিক সাহেব তিনি বললেন, নতুন নতুন বয়ান আমরা শুনছি যে ৭১ কেন তারা তাদের ভূমিকাতে ছিল, বিতর্কিত যে ভূমিকাটার কথা উল্লেখ করা হয়। তিনি বলছেন যে, আপনারা সবাই জানেন, তিনি বলছেন যে আমরা চেয়েছিলাম ভারতের অধীনে থেকে কোনো প্রকার যুদ্ধ না হোক, আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের ক্ষমতা আদায় করতে চেয়েছিলাম পশ্চিম পাকিস্তানের কাছ থেকে, যদি তারা না দিত আমরা আমাদের মতো করে যুদ্ধ করতাম। এই যে ৫২-৫৩ বছর পরে এসে নতুন নতুন বয়ান, যাই হোক, জামাতের ভূমিকা কি ছিল আমরা সবাই জানি, এবং সেই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার সাহস এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা বা এই যে বিপ্লবী ছাত্র পরিষদ, আমি তো মনে করি তাদেরকে এই বৈষম্য বিরোধী ছাত্ররাই সামনে এনেছে, নতুন নতুন ব্যানারের সামনে তাদেরকে দাঁড় করিয়েছে। যেহেতু রাষ্ট্রপতির অপসারণকে কেন্দ্র করে তুমুল একটা অস্থিরতা সৃষ্টি করেছিল এই ছাত্ররাই, এবং সেটি বিএনপির হস্তক্ষেপে, বিএনপির তুমুল বিরোধিতার কারণে সেটি আপাতত ধামাচাপা পড়ে গেছে। এবং তারা আরো একটি যে কাজ করতে চেয়েছিল, এই সংবিধানের কবরচুর আলোচনার মধ্য দিয়ে নতুন ঘোষণাপত্র উপস্থাপন করবে, সেটিও বিএনপি তুমুল আপত্তির মুখে আপাতত রাগঢাক অবস্থা আছে। যদিও সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল ঘোষণাপত্র প্রণয়নের নতুন করে, সেটি তো আর পারেনি। অর্থাৎ ছাত্ররা এখন এই বিষয়ে চুপ রয়েছে। এটুকু বোঝার কোনো কারোর কোনো কষ্ট হওয়ার কথা নয়। তাদের একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা নতুন নতুন একটা অস্থিরতা মানুষের সামনে আনতে চাইছে। একটা হালকা গোছের কথা দিয়ে শেষ করি। বিষয়টা হচ্ছে যে ফ্যাসিবাদের তীর্থভূমি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি, হ্যাঁ, এমনটাই তো দাবি করা হয়, অভিযোগ করা হয়। সেই জন্য বুলডোজার দিয়ে তা গুড়িয়ে দেওয়া হলো বিশেষ কারো আহ্বানে, এবং সেখানে সমর্থন জানিয়েছিলেন সরকারের কোনো কোনো উপদেষ্টা, এবং সরকারের ছত্রছায়ায় তো এটি হয়েছে, স্পষ্ট, ওপেন সিক্রেট নয়, পুরোপুরি ওপেন। তো এই যে বুলডোজার দিয়ে ফ্যাসিবাদের তীর্থভূমি হিসেবে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো, যে বাংলাদেশে তার নাম গন্ধ থাকবে না, বাংলাদেশের বিভিন্ন টাকার নোটের উপর যে বঙ্গবন্ধুর ছবি, সেটা হয়তো একসময় চেঞ্জ হবে জানা কথা, কিন্তু সেই বঙ্গবন্ধুর ছবি যুক্ত টাকা বুক পকেটে নিয়ে ঘুরতে আপনাদের খারাপ লাগে না? টাকা ছুঁড়ে ফেলেন তো, টাকা ছিঁড়ে ফেলেন তো, দেখি কেমন পারেন। তা করবেন না। তারপর একটা কথা আছে না, পাগলও টাকা চেনে। তো ওই সব জায়গা থেকে আমি বুলডোজার ভাড়া করে রাষ্ট্রীয় সমর্থনে ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি করে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেবো, কিন্তু ওই যে ফাঁসির আসামি মাফ করে দেওয়ার ক্ষমতা এই পদে আছে, এই রাষ্ট্রপতির, মহামান্য রাষ্ট্রপতির পদে আছে। ফাঁসির আসামিকে মওকুফ বেকসুর খালাস করে দেওয়া, ওই যে অভিজিৎ হত্যাকাণ্ড, বুয়েটের হত্যাকাণ্ড, এরকম অনেক আসামি, আমার ঠিক মনে নাই কতজন যেন ছিল, 5 জন না 6 জন একসঙ্গে ওদেরকে খালাস করে দিয়েছিল। এই ক্ষমতাটাও কিন্তু রাষ্ট্রপতি, বাবা অনেক বড় ক্ষমতা। কিন্তু এত বড় ক্ষমতাবান মানুষ শহীদ মিনারে কেন যাইতে পারবে না? কারণ কি, বাধা কি? অনেক বাধা। বর্তমান যারা ছাত্র এই আন্দোলনের সাথে জড়িত, ওনারা অলরেডি বইলা দিছে যে ছুপ্পু সাহেবকে, মহামান্য শাহাবুদ্দিন ছুপ্পু সাহেবকে যেন শহীদ মিনারে না দেখি।
তার মানে এর আগে কিন্তু ওনারা পদত্যাগ চাইছিল, বিশেষ কিছু দল চায় নাই, কিন্তু ম্যাক্সিমামই চাইছিল। বিরোধী দল যেহেতু চায় নাই, ওনার পদত্যাগটা হয় নাই। ওই সময় জয় পরাজয়ের একটা খেলার মধ্যে পরাজয় হয়েছিল ছাত্রদের, হ্যাঁ পরাজয় হয়েছিল, এটা ওনারা করতে পারে নাই। এখন শহীদ মিনারে আসতে পারবে না বলে ওইটা কি শুরু করলো আবার? হ্যাঁ, আমার কেন জানি মনে হয় আবার ওইদিকে ছাত্র সমাজ যাচ্ছে যে ওনাকে আসতে দিবে না, মানে এত বড় সম্মানজনক একটা পদ উনি কেন শহীদ মিনারে আসতে পারবেন না? তার চেয়ে বড় কথা, উনি তো একজন মুক্তিযোদ্ধা, ওই অঙ্কে তো উনি আসতে পারেন, কিন্তু উনি আসতে পারবেন না, কারণ উনি একমাত্র মানুষ। একটা বিরাট বড় স্বৈরাচার শাসনের পতন হওয়ার পর শুধু একজন মানুষের টিকে আছে, মেইন খুঁটি রাষ্ট্রপতি। উনি কিন্তু ওই একই পদে আছে, ওই একই পদে আছে। উনি তো আওয়ামী লীগেরই মানুষ, আওয়ামী লীগ ঘরানার মানুষ, কিন্তু ওনাকে মাইনা নিয়ে কিন্তু বর্তমান রাষ্ট্র চলতেছে। তার মানে রাষ্ট্রপতির পদটা যদি শ্রেষ্ঠ হয়, মাথা হয়, মেন খুঁটি হয়, তাহলে উনি তো চালাইতেছে না বর্তমান সরকার, এবং আওয়ামী লীগ সরকারও চালাইছে। খেয়াল করে দেখেন, বড় পদ কিন্তু এই পদের কর্মকাণ্ড আমরা দেখি না। আমরা দেখতে পাবো কখন? যখন এই পদ থেকে প্রতিবাদ আসবে এখন, যে হ্যাঁ আমি রাষ্ট্রপতি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমাকে যখন এখানে বসায় রাখছো, আমাকে যখন বসতে দিছ, আমি কেন শহীদ মিনারে যেতে পারবো না? এই প্রতিবাদটা হওয়া উচিত না? উনার মুখে শুনতে চাই আমি। অবশ্য জানি না উনি বলবে কোথায়, উনি তো আর আমাদের মতো ফেসবুকে এসব বলা উচিত না। বড় বড় সাংবাদিকরা ওনার কাছে যাবে, যাওয়ার পর না উনি বলবে। সাংবাদিক যদি যাইতে না পারে, ওনার কোনো কথা যদি আমরা না শুনি, উনি যদি একদম চুপ থাকে, তাহলে আমরা এমনও তো ধৈর্য নিতে পারি ওনাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না, ওনার কোনোই কিছু করার নাই। উনি কি নজরবন্দি? হ্যাঁ, আমার মনে হয় উনি টেলিফোনও ঠিক মতো মন খুলে কথা বলতে পারে না, একটা ঘরের মধ্যে চুপচাপ গত 7 মাস। আচ্ছা, এমনও তো হইতে পারে ওনার রাগ উঠে না কেন? রাগ উঠতে পারে না যে ভাই আমি থাকবো না এই পদে, এই যে পদত্যাগ করলাম, পদত্যাগ করে ফেলাম না, কি আসে যায়, তাই না? আপনাকে এভাবে চুপচাপ একটা জায়গায়, কোনো কাজ তো দেখলাম না গত 7 মাসে, কিন্তু গত 7 মাসে তো দেশে বহু টাকা খরচ হয়েছে এই রাষ্ট্রপতির পদটা টিকায় রাখার জন্য, উনার বাড়ি ঘর পাহারা দেওয়ার জন্য, ওই সুইমিং পুল পরিষ্কার করার জন্য, রান্না বান্না, খাওয়া, হ্যাঁ বুঝিনি তো ভাই, রাষ্ট্রপতির খাওয়া, বাজার সদাই টাকা, সব কিছু তো সরকারি টাকা। এত টাকা খরচ করে যেহেতু এই পদটা আছে, এই পদের কাজ দেখতে চাই। আর এই পদকে যদি কাজ করার সুযোগ না থাকে, এই পদ থাকবে কেন? থাকলেও এই পদের কি কি কাজ দেওয়া উচিত, হ্যাঁ এই পদের জন্য আরো কাজ বাড়ায় দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর উপরে এত ক্ষমতা না রেখে অর্ধেক ক্ষমতা এখানে দিয়ে দেওয়া উচিত, তাহলে এই খরচটা পোষায় যায় আমাদের, তাই না ভাই? যেহেতু আমরা জনগণ, এই দেশের মালিক, আমাদের বলার অধিকার আছে, আমরা সব সময় কথা বলবো। আপনারা মনে রাখেন, আপনার আইডিটা একটা পত্রিকা, আপনার মাথায় রাখবেন। আপনার আইডিটা হোক না 100 জন ফলোয়ার বা 1 লক্ষ ফলোয়ার, আপনার আইডিটা একটা চ্যানেল, আপনি সব সময় ন্যায় কথাটা বইলা যাবেন আপনার চ্যানেলের মাধ্যমে, আপনার পত্রিকার মাধ্যমে। আপনার মোবাইলের এই যে এই দেওয়ালটা বুঝছেন, পত্রিকার দেওয়াল, পত্রিকার পাতা, এটা একটা পত্রিকার পাতা, এটা একটা চ্যানেল। এই চ্যানেল থেকে, এই পত্রিকা থেকে, এই সোশ্যাল মিডিয়া, আপনারা সব সময় সত্যি কথাটা বলবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, কাউকে ভয় পাবেন না। ভয় পাইলে তো ভাই ওই আগের অবস্থায় হয়ে যাবে, তাই না? ভয়টা আমাদের কাছে, আমরা যদি প্রতিবাদ করতে শিখা যাই, আর কেউ ভয় দেখাতে পারবে না। সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটা আলাদা নাম আছে, পাগলা, মানে কাউরে গনার টাইম নাই, এমন একটা স্ট্যাটাসে কিন্তু তিনি সবসময় থাকেন। সমন্বয়ক দিনিয়া সাংবাদিক ইলিয়াস কিন্তু একের পর এক ফোকাস করছেন, অনেক কিছু প্রকাশ করছেন। তবে আমি সাংবাদিক ইলিয়াস ভাইকে একটা কথা বলতে চাই, যে আপনি যে ছবিটা দিচ্ছেন সাইফুল ইসলামের, এটা সম্ভবত 13 ফেব্রুয়ারি 2020-এর একটা ছবি, ছাত্রলীগের সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সাথে। এই সাইফুল একজন বড় ধরনের সমন্বয়ক এখন। তো তিনি বলছেন যে এই সমন্বয়ক থেকে সাবধান। আসলে ইলিয়াস ভাই, এরকম ছবি খুঁজলে সার্জিস, হাসনাত,
নাহিদ, আসিফ, এদেরও কিন্তু ছবি আছে। তো এখন আপনি এদের উপর বিশ্বাস রাখতে পারতেছেন, বাট সাইফুলদের উপর বিশ্বাস রাখতে পারতেছেন না, সমস্যাটা কি? আমাদের একটু ক্লিয়ার করে বলেন, আমরাও বুঝি। তবে শুধুমাত্র সাইফুল না, আরেক সমন্বয়ক খুবই আলোচিত। একবার তো হান্নান মাসুদরে ফোকাস করছে যে কিভাবে আওয়ামী লীগের অনেক বড় বড় পরিবারের বেঙ্গল গ্রুপের জামাইকে কিভাবে সেভ করছে। হান্নান মাসুদরে কিন্তু বলছে মাসুদ তুমি ভালো হয়ে যাও। আচ্ছা, আজকে আরেকজন সমন্বয়ককে তিনি বলছেন যে মাহিন সাম্প্রতিক সময়ে সাংবাদিক ইলিয়াস বিডিআর হত্যাকাণ্ডের যে ধারাবাহিক ফিচার করছেন, সেখানে আমরা হঠাৎ করেই একজন সমন্বয়ককে সম্পৃক্ত হইতে দেখছি। দিনরাত তার ব্যক্তি জীবনের আর কোনো কাজ নাই, বিডিআরদের ইস্যুতে সে টোটাল 18 মতো লাইগা পড়ে উঠছে। এখন এগুলা করে কি তার পেট চলে? তার আয়ের উপার্জনের রাস্তা কি? পড়াশোনা আসলে কিভাবে চালায়? তো এটা নিয়ে একটা সন্দেহ সাংবাদিক ইলিয়াসের হয়ে গেছে যে তোমরা এই যে সারাদিন খালি সমন্বয়ক করো, তোমরা ভাই খাবার খাও কিভাবে? তোমাদের মানে ইনকামটা কি? দিনরাত সারাদিন মিডিয়া, ক্যামেরা, ইউটিউব। সেই জায়গা থেকে আমার সন্দেহ। কি লিখছেন স্ট্যাটাসটাতে? সাইফুল, তুমি বিডিআর পরিবারের আশেপাশেও আসবা না। তোমার মতন সন্দেহজনক সমন্বয়কে তিনি লেখছেন সমন্বয়ক, মানে এটা একটা তাচ্ছিল্য স্ট্যাটাস দিয়েছেন, আমাদের দরকার নাই। তারপর আরেক সমন্বয়ক মাহিন, বিডিআর এর টিমের সাথে প্রতিদিন আমরা দেখি তারে, মোটাকার একটা ছেলে। বিডিআর দের ইস্যুতে আমি প্রথম থেকে দেখছি এই ছেলেটা আছে। এখন সাংবাদিক ইলিয়াস বলতেছে এই সমন্বয়ক থেকেও সাবধান, তার মানে ওনার কাছে তথ্য আছে। সাংবাদিক ইলিয়াস কিন্তু একদিন মাঝখানে বলছিলেন যে অনেকেরই অনেক তথ্য ওনার কাছে আছে, কে কে কোথায় চাঁদা চুদবির তলে তলে ধান্দাবাজি করে, সময় হলে প্রকাশ করা হবে। এখন হঠাৎ করে আমরা দেখছি একের পর এক সমন্বয়কদের ফোকাস করছেন যারা প্রধান লাইমলাইনে আছেন। তো বলছেন যে এই সাইফুল বা মাহিন এদের কাউকে বিশ্বাস করার দরকার নাই। বিডিআর এর আন্দোলনের নেতৃত্ব দিবে বিডিআর, অন্য কেউ আসলে পাশে থাকবে, সামনে না। মানে তার বক্তব্য, যদি সাপোর্ট করতে চান পিছনে দাঁড়ান, মূল চেয়ারে বসে বক্তব্য না। তো বিডিআর ইস্যুটা টোটালি বক্তব্যতে মাহিন আবার সাইফুল এরা নতুন করে এখানে কানেক্ট হয়েছে, ইভেন ফোকাসটা নিয়ে নিছে। করা করা বক্তব্য, খুনি হাসিনা এগুলো বললে মানুষের কাছে এটা ভালো লাগে, তো সেখান থেকে ফোকাস হয়ে গেছে। এখন সম্ভবত এই পদগুলোতে বৈশা এখানে এদের সম্পর্কে নেগেটিভ কোনো কিছু তৈরি হচ্ছে পেছনে পেছনে, যেটা সাংবাদিক ইলিয়াসের নলেজে চলে আসছে। এখন এই সমন্বয়কদের পিছনের যারা মাস্টার মাইন্ড, বস, যারা তাদের স্রষ্টা, ইলিয়াস, পিনাকি, কানেক সারোয়ার, ছাত্রদল, ছাত্র শিবির, আস্তে আস্তে সবাই কিন্তু এদের সম্পর্কে নেগেটিভ একটা প্রচারণা শুরু করে দিছে। তাহলে প্রশ্ন হচ্ছে আগামী দিনে তাদের মাধ্যমে যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে, এই দলটার প্রতি মানুষের আস্থা কতটুকু থাকবে? আমি জানি না যে সাংবাদিক ইলিয়াসের হাতে কি পড়ছে, বাট কিছু তো একটা পড়ছে। অন্তত ইলিয়াস ভাই আমরা যতটুকু চিনি যে এভিডেন্স ছাড়া কথা বলেন না। এইভাবে যদি সমন্বয়কদের মুখোশ খুলতে থাকে, কবে যে সার্জিস, হাসনাত, নাসিফ, নাহিদ তাদেরকে নিয়ে তিনি স্ট্যাটাস একটা দিয়ে বসেন, মানুষের মধ্যে একটা কিন্তু টেনশন তৈরি হয়ে যাচ্ছে। এমনি বলছেন বড় বড় চেক না কি আনে অনেকে, লাইভে এসে একদিন বলছিল না যে সময় হলে ফাঁস করবে। কি ঘটছে বাংলাদেশে? একমাত্র একটা উদাহরণ সৃষ্টি করেছেন শেখ হাসিনা, সেটা হচ্ছে এই 5ই আগস্ট তিনি পালিয়ে গিয়েছেন। আজকের 6 মাস হয়ে গিয়েছে। আপা এখন কেমন আছে, আপা এখন কোথায় আছে, আপা এখন কি খাচ্ছে, আপা এখন কিভাবে ঘুমাচ্ছে, আমরা দীর্ঘ 6 মাস পর্যন্ত জানতে পারি নাই। কিন্তু 6 মাস আগে আমরা জানতাম আপা এখন তাহাজ্জুদ পড়ছে, আপা এখন রোজা রাখছে, আপা এখন সংসদে মিথ্যা বানোয়ার বক্তব্য দিচ্ছে, আপা এখন যা করছে সবকিছু আমরা তার 6 মাস আগে জানতে পারতাম। কিন্তু আজ বাংলাদেশে তার সেই ক্ষমতা নেই। দাম্ভিকতা ছিল মহা, বিশাল দাম্ভিকতা নিয়ে তিনি চলতেন। ভাবখানা এমন ছিল এই দেশটা তার কাছে লিজ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজকের সেই আপার সেই দাম্ভিকতা নেই। প্রিয় বন্ধুরা আমার, গণভবন ছেড়ে পালিয়েছে। আমাদের বাংলাদেশের ইতিহাসের জন্য এটা চরম লজ্জার, কিন্তু তিনি এই লজ্জার দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি সবসময় বলি যে আওয়ামী লীগ কিছু কিছু জিনিসের জন্য বিশ্বের কাছে অনেক নাম কুড়িয়ে থাকবে,
অনেক, যেটা কেউ কোনোদিন তাদের এই জায়গাটাকে টাচ করতে পারবে না। আপনি টার্গেট নিলেও পারবেন না, কোনোদিন পারবেন না। আওয়ামী লীগ যেটা পারবে সেটা আপনি টার্গেট নিলেও পারবেন না। যেমন কি, আপনি টার্গেট নিলেও গণভবন থেকে পালাইতে পারবেন না, যেটা আওয়ামী লীগ পেরেছে। আপনি টার্গেট নিলেও আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে রাস্তায় ফেলে রেখে, অনাথ দুস্থদের মতো রাস্তায় রেখে তারপরে নেত্রী দেশ থেকে পালিয়েছে, সেটা আপনি পারবেন না। এটা একমাত্র আওয়ামী লীগের পক্ষে সম্ভব। এই রেকর্ডটা তারা করতে পেরেছে। একই রেকর্ড 1971 থেকে 75 সাল পর্যন্ত এই আওয়ামী লীগ করেছিল। আওয়ামী লীগ যেটা পেরেছে আপনারা পারবেন না, পারেননি। তারা রক্ষী বাহিনী গঠন করে বাড়িতে বাড়িতে লাশ উপহার দিয়েছে, গুম উপহার দিয়েছে, মানুষদেরকে মেরেছে। আপনি পারবেন না। সংসদের নির্বাচনে চুরি করা, 73-এর নির্বাচন, এই নির্বাচন আর বাংলাদেশের 18 এবং 24-এর নির্বাচন একই নির্বাচন। এই নির্বাচন আওয়ামী লীগ যেভাবে দেখাতে পেরেছে, আপনি এই নির্বাচন কোনোদিন আর দেখাতে পারবেন না। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এইরকম করে আর কিচ্ছু কোনোদিন আপনি দেখাতে পারবেন না। তার মানে আওয়ামী লীগ আপনার চেয়ে এখানে অনেক বড় বিশাল অর্জন তারা করেছে। চুরিতে তারা ফার্স্ট, ডাকাতিতে তারা ফার্স্ট, রাতের বেলা ভোট দেওয়ায় তারা ফার্স্ট, ধর্ষণ, হত্যা, নির্যাতনে তারা ফার্স্ট, দেশ বিরোধী ষড়যন্ত্রে তারা ফার্স্ট, গণভবন থেকে পালিয়ে যাওয়ায় তারা ফার্স্ট। আওয়ামী লীগকে আপনি কেন স্বীকার করছেন না যে আওয়ামী লীগ ফার্স্ট হয়? হ্যাঁ, আওয়ামী লীগ এগুলোতে ফার্স্ট হয়। গরু চুরি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে একজন স্বামীর সামনে স্ত্রীকে বেঁধে রেখে তারপরে ধর্ষণে ফার্স্ট হওয়া, এটা এই বাংলাদেশে আর কারো পক্ষে সম্ভব না। অতএব আওয়ামী লীগ কিন্তু এই জাতীয় জায়গায় অনেক ভালো রেজাল্ট করেছে, যেটা আপনারা আর কেউ কোনোদিন টাচ করতে পারবেন না। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আজকের সেই আপা 6 মাস হয়ে গিয়েছে, চলে গিয়েছে। আপার অ্যাবসেন্সটাকে আমরা খুব মিস করছি। কেন মিস করছি জানেন? মাঝে মাঝে আমার মনে হয় আপা বাংলাদেশে থাকলে আমাদের মধ্যে ভাই ভাই ঝগড়া হতো না, আমরা সবাই মিলেমিশে থাকতাম, আমরা ঐক্যবদ্ধ থাকতাম, আমরা সবাই মিলে হাসিনার বিরুদ্ধে এক থাকতাম। আপা আজ নাই, সংসারে আগুন ধরিয়ে গিয়েছে। এখন সবাই যার যার মতো বিভিন্ন ভাবে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, অনৈক্য তৈরি করে ফেলেছি। এটা কিন্তু আপার একটা বিশাল গুণ। আপা এমন মায়ের মারত, এমন গুম করত, এমন মামলা দিত, এমন খুন করত, যে বাংলাদেশের কোনো মাযহাব থাকতো না, কোনো তরিকা থাকতো না, কোনো ওই দল থাকতো না, মত থাকতো না, সব এক হয়ে ওই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতো। তার মানে কি দাঁড়ালো? আপা এই জায়গায় কিন্তু ফার্স্ট। বাংলাদেশে নির্দ্বিধায় আপনাকে বলতে হবে, আপা এই জায়গাগুলোতে আপনাদেরকে এমন কিছু দেখিয়ে যেতে পেরেছে যেটা আপনি আর কোনোদিন পারবেন না। আপা পেরেছে বাংলাদেশে গণতন্ত্রহীন 16টি বছর রাখতে। এমন ভাবে মানুষগুলোকে ঘুমিয়ে রেখেছে, এমন ভাবে মানুষগুলোকে নীরব নিস্তব্ধ রেখেছে, যে এই দেশে গণতন্ত্র বলতেই আমরা বুঝতাম যে একটা দল একটা নির্বাচনের তারিখ দিবে, সে যাকে যাকে এমপি বানাবে, ওইটার নামই গণতন্ত্র। এখন আমরা যে একে অপরে তর্ক বিতর্ক করছি, আমি রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, আপনি যেতে চান, এই যে যেতে চাই, এইটা বাংলাদেশের জনগণের কাছে নতুন খটকা লাগছে। এটা কেমন কথা? কেমন করে সবাই ক্ষমতায় যেতে চায়? এটা যে গণতন্ত্র, এটা আর এখন জনগণ জানে না, এটা ভুলে গিয়েছে। কারণ আপা এই কাজটা গত 16 বছর করেছে। আজকের আপার 6 মাস, বিদায় নেয়ার 6 মাস। সে কারণে এই কথাগুলো একটু মনে করিয়ে দিচ্ছি যে আপা যে কি ছিলেন আপনারা ভাবতেও পারেন নাই। আজ আপাকে পদে পদে মনে পড়ছে, কারণ আপা গণতন্ত্র ধ্বংস করে দিয়ে একটা নিউ ফরম্যাটের গণতন্ত্র উপহার দিয়েছিল। ওটা আপনি অ্যাডাপ্ট হওয়ার কারণে এখন নতুন গণতন্ত্র টকশো কিংবা ডায়লগ পছন্দ হচ্ছে না। কারণ আপা যেটা পেরেছে সেটা তো আর কেউ পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি আপার মতো দুষ্ট হতে পারবেন না, আপার মতো ধর্ম বিক্রিকারী হতে পারবেন না, আপার মতো নিজের দলের লোকেরা ধর্ষণ হত্যায় নিয়োজিত থাকলেও সংসদে দাঁড়িয়ে একদম অলি আল্লাহদের মতো বক্তব্য আপনি তো পারবেন না।
অতএব এই আপা আজকের 6 মাস হয়েছে চলে গিয়েছে। আমার দুঃখ সেখানে না, আমার দুঃখ একটা জায়গায়, যেই ফলোয়াররা আপাকে এত বছর ফলো করলো, টাকা পয়সা কামাই করলো আপার কারণে, আপাও তাদেরকে রেখে চলে গেল, কাউকে কোনো মেসেজ দিল না, আর আপারও কেউ খোঁজ নিতে গণভবনে একটা মাস কেউ গেল না, কেউ যায়নি। এই যে আপার প্রতি তাদের ভালোবাসা, সে ভালোবাসাটায় তারা ফেল করেছে, তারা ভালোবাসা দেখাতে পারে নাই। 1975 সালের 15ই আগস্ট আওয়ামী লীগের একটা নেতাকর্মীও ওই শেখ মুজিবের পাশে গিয়ে দাঁড়ায় নাই। আর না দাঁড়ানোর কারণে জানাজায় পর্যন্ত 8 জন 12 জন মানুষ হয় নাই। ওখানেও ওই যে হুজুরদেরকে জেলে রাখছেন, ওরকম একজন দরদি বাড়ির পাশের হুজুরই জানাজা পড়িয়েছে। অতএব ওই আপা আজও একই অবস্থায়, সেই 5ই আগস্ট চলে যাওয়ার পরে আপার পাশে কেউ দাঁড়ায় নাই। এখন আপা ভিডিওতে আসতে চায়, আপা কালকে হেজাব পরে আসবে না চেহারাটা আটকেই আসবে না কণ্ঠ শুধু ছাড়বে, জনগণ জানে। আমরা সেই আপা কি করবে একমাত্র আপাই জানে। এই আপার এমন দুঃসাহস যে তিনি নিজের জীবনকে রক্ষার জন্য পালিয়ে গিয়েছেন, বলছেন যে মাত্র 20 মিনিট আমি যদি আর একটু থাকতাম তাহলে আর 20 মিনিট পরে আমাকে কেউ খুঁজে পেত না। এই হচ্ছে সেই আপা, যেই আপা বাংলাদেশের তার নেতাকর্মীর জীবনকে চিন্তা করলেন না, নিজের জীবনকে চিন্তা করলেন, আর আমার মনে হয় সম্পূর্ণ তার পরিবারকে চিন্তা করলেন। কারণ একটা পারিবারিক সদস্য এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি, তার মানে আপা একটা জাতির সাথে মুনাফিকি করে চলে গিয়েছেন। আপা তার নেতাকর্মীদেরকে রাস্তায় রেখে তার আত্মীয় স্বজনদেরকে গোপনে আগেই পাঠিয়ে দিয়েছে। অতএব সেজন্য আজকের এই আপাকে খুব মিস করছি। 6 মাস হয়ে গিয়েছে, 6 মাস এই ভিক্ষুকের দলের লোকেরা এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, কেউ তাদেরকে পাত্তা দেয় না। 6 মাস আগে বাংলাদেশের অলিতে গলিতে প্রত্যেকটি জায়গায় ওদেরকে সালাম দেওয়া ছাড়া আপনি কিছু করতে পারতেন না। আজ ওরা আপনাকে সালাম দিবে কোত্থেকে? গর্তের ভিতরে লুকিয়ে থেকে ফুসফাস ছাড়ার চেষ্টা করে, তাও ঠিক মতো পারে না। এক জায়গায় একটু করে তাহাজ্জুদের সময়, তাও আবার সকালবেলা অ্যারেস্ট হয়ে যায়। এই হচ্ছে তাদের অবস্থা। তো আপার আজকের এই দুর্দিনে আপার কেউ নাই, আমি আপাকে একটু স্মরণ করে আপনাদের সামনে উপস্থিত করে দিয়ে গেলাম। প্রিয় দেশবাসী, আমাদেরকে মনে রাখতে হবে যেই জগদ্দল পাথর আমরা হারিয়েছি, এই জগদ্দল পাথর আমাদের জীবনের জন্য, আমাদের জীবনকে ধ্বংস করার জন্য 16 বছর আমাদের কাছে ছিল। এই জগদ্দল পাথর যাতে আর কোনোদিন আমাদের সামনে আসতে না পারে, আমাদের কাছে আসতে না পারে, আমাদের শাসন ব্যবস্থায় আর ফিরে আসতে না পারে, সেই জন্যই আপাকে কিন্তু আমাদেরকে এই বাংলাদেশের নাগরিকদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে রাখতে হবে। এই যে আপা আপা, কয়েকদিন আগে আওয়ামী লীগের নেতাদেরকে দেখলাম কতবার কত শতবার আপা ডেকেছেন। এই নেতাকর্মীরা আজকের একটা বার যদি বুঝতো যে কি পরিমাণ বেঈমানি তাদের সাথেও আপাই করেছে, তাহলে তারাও কোনোদিন আওয়ামী লীগের নাম মুখে নিতে পারেন। আমরা জানি ওদের হাতে কিছু টাকা পয়সা আছে, চুরি করা ডাকাতি করা অর্থনীতিগুলো ওরা আমাদের এই দেশের ধ্বংসের জন্য খরচ করবে। আমাদের দেশবাসীকে সতর্ক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রত্যেকটি অলিতে গলিতে, বাসায় পাড়া মহল্লায় সব জায়গায়। এই আপা চলে যাওয়ার পরে হয়তো আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্র আবার শুরু হবে, হচ্ছে। এই ষড়যন্ত্র আমাদেরকে মোকাবেলা করতে হবে। মনে রাখবেন, আওয়ামী লীগ আপনার জন্য যা করেছে গত 16 বছর, আমি মনে করি না যে এই সরকার 100% সফল, কিন্তু এই সরকার এখন পর্যন্ত যতটুকুই করেছে তা আপনার কাছে অনেক বেশি এক্সপেকটেশন থাকার কারণে হয়তো খুব একটা ভালো মনে হয় না, কারণ আমার তো অনেক এক্সপেকটেশন। কিন্তু 16 বছর আপা যা দুর্ঘটনা ঘটিয়েছে